মায়াবতী পর্ব ১৪। কাব্যচার কি আসলেই অনেক সুন্দর? অনেক মেয়েরাই বুঝি এইভাবে ক্রাশ খায় উনার প্রতি। উফ! অসহ্য লাগছে সবকিছু। মায়ার কেন যেন কিছুই আর ভাল লাগছে না। বারবার মনে হতে থাকে জীবন এত বিষাদ কেন? মায়া আপু তুমি কখনো গ্রাম দেখেছো? আমি কখনোই দেখিনি। আমিও দেখিনি সাব্বির। কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল আমি গ্রামে যাবো। তুমি গ্রামে গিয়ে কি করবে আপু? জানি না। তুমি কি করবে? আমি তো নদীতে নৌকা চালাবো। আমি অনেকগুলো কাগজের নৌকা বানিয়েছি। তোমার মনে আছে? আমি কক্সবাজার গিয়ে নৌকা ভাসিয়েছিলাম, কিন্তু একটাও আর ফিরে পেলাম না। কিন্তু নদীতে তো হারাবে না। সাবিহা আপু, তুমি কি করবে? ফ্যাঁস করবি না তো। আমার গ্রাম ভালো লাগে না, বিরক্ত লাগছে। আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। বাবা যে কিসের জন্য যেতে চাইছে কে জানে। ওখানে আমাদের দাদা দাদি আছেন, তারা বাবার মা বাবা সাবিহা, তাদের প্রতি তো আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটা তো পালন করতে হবে। ওনারা কি বাবার প্রতি দায়িত্ব পালন করেছে? তাহলে আমরা কেন করব? বাবাকে তো বের করে দিয়েছিল, খাবারও দেয়নি ওরা। আমাদের কি দরকার ওদের দেখাশোনা করা? রাগে গস গস করতে বলল সাবিহা। এসব বললো না সাবিহা, ওনাদের এখন বয়স হয়েছে, এখন আমাদের তাদের দরকার। আমরা না দেখলে তারা কারা দেখবে বলো? আমি অত শত জানি না, বুঝি না, জানতে বা বুঝতেও চাই না। আমার ইচ্ছে করছে বাসায় থেকে যাই, কিন্তু সেটা সম্ভব না। মা বলেছে নানা বাড়িতে থাকতে, কিন্তু মামি যে কাহিনী করে গেছে, তারপর আর সেখানে যেতে ইচ্ছা হচ্ছে না। আমার তো অনেক ভালো লাগছে, আমি সারা জীবন চার দেয়ালের মাঝে বন্দি ছিলাম। নানা বাড়ি দাদা বাড়ি কি জানি না, এইবার একটা সুযোগ পেয়েছি, আমি তো আনন্দের সাথেই যাব। সাবিহা আর কোনো কথা না বলে ভাঁজ না করেই ওর ব্যাগে টি-শার্ট ঢোকাচ্ছিল। সাগরিকা রুমে এসে ওকে একটা ধমক দিয়ে টি-শার্ট গুলো বের করে থ্রি পিস আর লং ফ্রকের ওর হাতে ধরিয়ে দিল। মায়ের কাছে গিয়ে মায়াকেও দিল। সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইসব দিচ্ছ কেন মা? আমরা গ্রামে যাচ্ছি সাবিহা, ওইটা শহর না। আমাদের মন মানসিকতার সাথে ওখানের মানুষেরও মন মানসিকতা মিলবে না। তোমরা ওইখানে টি-শার্ট পরে থাকতে পারবে না। অনেকে অনেক ধরনের কথা বলবে। চুপচাপ এগুলো নিয়ে নাও, আর হ্যাঁ, সাথে দুটো বইও নিবে। শুধু ওখানে গিয়ে ঢ্যাং করে নাচলেই হবে না, পড়তেও হবে। কি? আমি ওখানে গিয়ে নাচবো? আমি রুম থেকেই বের হব না, দেখে নিও। আবার তো নাচানাচি। ওখানে গিয়ে সেটা দেখা যাবে। একটা সময় রহস্যময় হাসি দিয়ে বলল সাগরিকা। সাবিহা তেজ দেখিয়ে সবকিছু রেখে বারান্দায় চলে যায়। সাগরিকা হতাশ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। মায়া তাকে আশ্বস্ত করে। সবার এইসব কর্মকাণ্ড দেখে সাব্বির চোখ গোল করে সাগরিকাকে বলে, মা, আমিও কি টি-শার্ট পরতে পারবো না? আমি টিভিতে দেখেছি গ্রামে ছোট বাচ্চা ছেলেরা লুঙ্গি পরে। আমিও কি লুঙ্গি পরবো ওইখানে গিয়ে? আমার জন্য লুঙ্গি আনোনি? সাব্বিরের কথা শুনে মায়া আর সাগরিকা হা হা করে হাসতে থাকে। এমনকি বারান্দায় দাঁড়িয়ে থাকা সাবিহাও। তাহলে গ্রামের ছুটিটা তুই গ্রামে কাটাবি? কফির কাপে চুমুক দিয়ে কবিতা মায়াকে জিজ্ঞেস করলো। আমি অনেক এক্সাইটেড। জীবনে এই প্রথম দাদাবাড়ি যাচ্ছি। কখন রওনা দিবি আজকে? রাতে? কতক্ষণ লাগবে পৌঁছতে? সকালের দিকেই চলে যাব। জ্যামে পড়লে হয়তো আরো সময় লাগবে। আমি ভেবেছিলাম ঢাকা শহর দাপিয়ে বেড়াবো দুজনে মিলে। নেক্সট টাইম হবে। তোরা কোথাও যাবি না? তোদের গ্রামের বাড়ি নেই? না, আমাদের গ্রামের বাড়ি নেই। আমার বাপ দাদা ১৪ পুরুষ ঢাকার শহরেই থেকেছে, আর আমার নানা বাড়ি মানে তো আমার নিজেরই বাড়ি। যদিও বাবাকে বাবা বলে ডাকতে আমার কমফোর্টেবল লাগে না মোটেই। কিন্তু যত যাই হোক, সে তো তোর বাবা। তোর তাকে বাবা বলে ডাকা উচিত। জানি, কিন্তু তার প্রতি আমার সেরকম মায়া মমতা কাজ করে না। তবে আমার ৩ টা ভাই বোনের জন্য খুব খারাপ লাগে। সবচেয়ে বড়টাকে আমি অনেক আদর করতাম। কত ছোট ছিল, একদম পিচ্চি। আমি যখন হাসপাতালে দেখতে যাই তখন আমাকে দেখেই ভ্যাঁ করে কেঁদে দিল। আমি তখন ছোট, ৪ কি ৫ বছর বয়স তখন। বাবা আমাকে ওকে আমার কোলে দিলে অদ্ভুতভাবে ওর কান্না থেমে গেল। ও অনেক রোগা হয়েছিল। নতুন মা, ওর গর্ভাবস্থায় মা যথেষ্ট খাবার বা বিশ্রামে কিছু পায়নি। তাই হয়তো এমন হয়েছিল। ভাইয়ের জন্মতে আমি বাবা খুশি হলেও দাদি খুশি হয়নি। আমাকে সবসময় বলতো, তোর কপাল পুড়েছে রে, তোর কপাল পুড়েছে। বাবুকে বাসায় আনার পরও ওকে আদর করেনি। নতুন মাকেও অনেক কাজ করতে হতো।
বাবুটা অবশ্য আমার কাছেই থাকতো। আমি ওকে কোলে নিয়ে বসে থাকতাম। একবার জানিস কি হলো? বাবুটার বয়স তখন ২ মনে হয়। খেলতে, খেলতে পড়ে গেল খাট থেকে। মুহূর্তেই মাথা ফেটে গলগল করে লাল পানি পড়তে লাগলো। আমিও ছুটে গেলাম কিন্তু খাটের কাছে যাওয়ার আগেই ওর ফেলে রাখা খেলনায় হোঁচট খেয়ে আমিও পড়ে গিয়ে ব্যথা পেলাম। আমি ভয়ে আর ব্যথায় চিৎকার করতে লাগলাম। নতুন মা আর দাদি এসে আমাদের এভাবে দেখে মাকে বলল আমাকে কোলে দিতে, আদর করতে। দাদি আমাদের কাউকে না ধরে বাবুর খেলনাগুলো লাথি দিয়ে সরাতে সরাতে নতুন মাকে বকাঝকা করছিল। জানিস নতুন মা তখন কি করেছিল? আমাকে আর বাবাকে দুহাতে আগলে নিয়ে ছুটে গিয়েছিল হাসপাতালে। তারপর ফোন দিল আমার ফুপিকে। বিচার সভা সবই বসলো। দাদির বিরুদ্ধে মা হাজারটা অভিযোগ পেশ করলো। দাদিও কম যায় না, সেও আমাদের এই অবস্থার জন্য মায়ের খামখেয়ালিকে দায়ী করলো। মা যদি সবকিছু গুছিয়ে রাখতো তাহলে নাকি কারো কিছু হতো না। মা সেদিন তার উপর হওয়া সব অন্যায়ের জবাব দিল। ফুপি আর এই ঝামেলায় সহ্য করতে পারছিল না। বাধ্য হয়ে আমাকে তার বাসায় নিয়ে এসেছিল। দাদি তবুও থামছিল না। শেষ পর্যন্ত আমাকে দত্তকে নিয়ে নিল। দাদিও বিছানায় পড়ে মার সাথে ভুগে উপরে চলে গেল। আমাকে বাবা ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইনি। কিন্তু যাইনি আমি জানি না। তবে আমার ভাই আর বোনদের জন্য আমার সেখানে যেতে ইচ্ছে করে। আমার খুনসুটি করতে ইচ্ছে করে। তাই তো কাব্য ভাই এত বড় হয়েও আমার সাথে ঝগড়াঝাটি মারামারি করে। কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদেই দিল কবিতা। মায়া ওকে কাঁদতে দিল। সে জানে কাঁদলে মন হালকা হয়। তাই সে বাধা দিল না। প্রসঙ্গ ঘুরানোর জন্য মায়া বলল, তোর যমজ বোনেরা কি একই রকম দেখতে? না, ওরা আলাদা। একটাকে দেখতে আমার মতো কিছুটা, আরেকটা ওর মায়ের মতো হয়েছে। ওরাও আমাকে অনেক পছন্দ করে। ওই বাড়িতে গেলে আমাকে আসতে দিতে চায় না। ফুপির বাসায় আসলেও আর যেতে চায় না আমাকে রেখো। তাই আমি চাই যত দূরে দূরে থাকা যায় ততই ভালো। কারণ এই মায়াটা মোটেই ভালো না। গ্রামে নেটওয়ার্ক কম থাকে কিন্তু কবিতা। আমাকে মেসেজ দিলে মাঝে মধ্যে নাও পেতে পারিস। কল দিব অবশ্যই। এখানে কি হচ্ছে কি না হচ্ছে তোকে না জানানো পর্যন্ত তো, আর ওখানে কি কি হলো সেটা না জানা পর্যন্ত আমার পেটের ভাত হজমই হবে না। আসল কথা বল, যে বক বক না করলে তোর পেটের ভাত হজম হবে না। বলেই মায়া আর কবিতা খিলখিল করে হেসে ওঠে। রিজভী আহমেদ ভেবেছিল ট্রেনের টিকিট পাবে না, কিন্তু শেষ মুহূর্তে একজন টিকিট বাতিল করায় সে কেবিন পেয়েছে। তাও আবার 4টা বেডের, উপরে 2টা নিচে 2টা বেড। স্ত্রী কন্যা পুত্র নিয়ে আরামসে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে, সেই কথা ভাবতে সে খুশি হলো। সাবিয়া এখনো মেজাজ গরম করে আছে। সাব্বির আর মায়া ভীষণ খুশি। সাবিয়া রাতে রাগে গজগজ করতে করতে কেবিনের উপরে বেডে গিয়ে শুয়ে পড়ল। সাব্বির বায়না ধরলে মায়া আর সাব্বিরকে উঠিয়ে দিয়ে মায়াকে বলল বেড শেয়ার করতে। কষ্ট হবে না মায়া? ও ঘুমিয়ে গেলে ওকে আমাদের কাছে নিয়ে আসবে তাহলে। আমি উপরে মায়া আপুর কাছে শুবো বাবা। আচ্ছা ঠিক আছে, আপুর কাছেই শোও। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। হেলতে দুলতে ট্রেনটি চলতে শুরু করলো। একসময় গতি বাড়িয়ে দিল। সাগরিকা দোয়া পরে সবার বুকে ফু দিয়ে দিল। একসময় নিজেও শুয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে কাদা হয়ে গেল। ঘুম নেই মায়ার চোখে। সে জেগে আছে। কবিতার কথা মনে পড়ছে তার। মায়া গতবারের কক্সবাজার ভ্রমণের কথা মনে পড়ল। তখন বাসে ভ্রমণ করলেও কোনো আনন্দ পায়নি সে। সাবিহা তার প্রতি বিরক্ত ছিল। যাওয়ার সময় একটা কথাও বলেনি, বরং তাকে নিয়ে যাওয়ায় সবার সাথে রাগ করেছিল। আর এইবার তাকে অনুরোধ করেছিল তারা দুজন যেন বাসায় থাকে। ভাবা যায় জীবন কখন কাকে কোন জায়গায় দাঁড় করায়। আজ মায়ার সবই আছে, সবাই আছে। মায়ের কথা মনে পড়লো তার। যদি মা আজ থাকতো। না, সে ভাবতে চায় না। কিছু কিছু মৃত্যু অনেকের জন্য সৌভাগ্য হয়ে আসে, যেমনটা তার মায়ের মৃত্যু তাকে একটা নতুন জীবন, একটা নতুন পরিবার দিয়েছে। তার বাবাকে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা থেকে বাঁচিয়েছে। নানা নানিকে কত শত গ্লানি থেকে বাঁচিয়েছে। মামার মতো মানুষের কাছে দুনিয়া থেকে একটা পাপ দূর হয়েছে। ভালোই হয়েছে মা মরে গেছে, নিজেকে বোঝায় মায়া। না হলে সে কি আজ এখানে থাকতো? তবুও মা তো কিভাবে ঘৃণা করবে সে। সাব্বিরকে এক হাতে আঁকড়ে ধরে আর এক হাতে নিজের চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করছে সে।
তুমি কেন দিনের ট্রেনে গেলে না বাবা? এ রাতের বেলা এখন ট্রেন নষ্ট হলো। এখন আমরা কি করব? রাগে গজগজ করতে লাগলো সাবিহা। মা, ট্রেন নষ্ট হয়নি, সামনের ব্রিজ নষ্ট হয়েছে। এইজন্য ট্রেন থেমে আছে। কখন ঠিক হবে মা? আমরা দিনে কেন গেলাম না? সেটা তুমি বাড়িতে গেলেই বুঝবে। এখন কি আমি এই উপরের বেডে পা ঝুলিয়ে থাকবো? নিচে নেমে আয় সাবিহা। মায়া বলল। সাবির উপরের দিকে তাকিয়ে বলল, সাবিহা আপু, নিচে নেমে এসো। আমরা চানাচুর খাচ্ছি, ঝাল ঝাল চানাচুর, তুমি এসে খাও। তুই উপরের দিকে না তাকিয়ে মাথা নিচু করে রাখ, ঘাড় ভেঙে যাবে। ইডিয়েট কোথাকার। কথা বলতে বলতে নিচে নেমে আসে সাবিহা। সাগরিকা এবার বিরক্ত হয়ে বলে, যথেষ্ট হয়েছে সাবিহা, সবসময় মুখ গোমড়া করে রাখলে কেমন লাগে? আমি তো আসতে চাইনি, তোমরাই আমাকে নিয়ে এসেছো। মাথা নিচু করে বলে সাবিহা। রিজভী ওর মাথায় হাত বুলিয়ে বলে, ওকে, তোমার কথাই থাক। যদি তোমার ওখানে ভালো না লাগে তাহলে তোমাকে নিয়ে আমরা 2 দিন পরেই চলে আসবো। আনন্দ লাফিয়ে ওঠে সাবিহা বলে, সত্যি? হ্যাঁ সত্যি। ওকে, কিন্তু এখন আর মুখ গোমড়া করে রাখা যাবে না। ওকে বাবা, কিন্তু তোমার উচিত ছিল দিনে জার্নি করা, তাহলে অনেক কিছুই দেখতে পারতাম। ফেরার সময় চেষ্টা করব দিনের টিকিট নিতে। ওকে। ওকে বাবা, কিন্তু এখানে বসে থাকতে ভাল লাগছে না। বাইরে দেখো অনেক মানুষ বের হয়ে হাঁটাহাঁটি করছে, আমরাও যাই। চলো না বাবা। যথা আজ্ঞা আম্মা। মায়া ট্রেন থেকে বের হয়ে দেখলো ছোটখাটো একটা স্টেশন। তারা সেখানে গিয়ে উঠেছে। সেখানের তুলনায় এখানে কিছুই নেই। এইখানের বেশি মানুষ নেই। যারা আছে তারা বেশিরভাগই ট্রেনের যাত্রী, তাদের মতোই। মায়া চারিদিকে চোখ বুলিয়ে সবকিছু দেখে নিল। অনেক মানুষই মানবতার জীবনযাপন করছে এখানে। রেল লাইনের ধারে ঘুমোচ্ছে মানুষ। কিছু ভিক্ষুক তাদের দেখে এগিয়ে আসছে। একটা বাচ্চা ছেলে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করছে আর অদ্ভুত ভঙ্গিতে চা গরম চা গরম বলছে। বাচ্চা ছেলেটা সাব্বিরের বয়সী হবে হয়তো। আশেপাশের হোস্টেলগুলোও আজ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। মাঝরাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। অনেকে খাওয়াও শুরু করে দিয়েছে। সাবিহা আবদার করলো চা খাবে। তার নাকি এই গরমে চা খেতে ইচ্ছে করছে। মুখে বললেও সবাই জানে তার চা খেতে ইচ্ছে করছে না। বাচ্চা ছেলেটিকে দেখে মায়া লাগছে। মায়া অবাক হয়ে চারপাশ দেখছে। রাতের পরিবেশ তার ভালো লাগছে। জীবনের প্রথম ট্রেন জার্নি, প্রথম পরিবার নিয়ে ভ্রমণ, আর প্রথম পরিবার সহ বাইরে খোলা আকাশের নিচে বসে চা খাওয়া। সাবিহা নিজের কথার ফুলঝুরি খুলে বসেছে। সাব্বির নতুন যা দেখছে সেটা নিয়েই প্রশ্ন করছে। আম্মা তাদের কথার জবাব দিতে দিতে কাহিল। বাবা চুপ করে বসে আছে, হয়তো অতীতের কথা ভাবছে। কত বছর পর নিজের গ্রামে যাচ্ছে কে জানে। বাবারও তো মা নেই। বাবারও কি মায়ের জন্য কষ্ট হয়? আপনারা এই রুমে কেন থাকেন? গম্ভীর স্বরে প্রশ্ন করে রিজভী। আজমল হোসেন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তাহলে ওই অট্টালিকায় থাকুম নাকি বাজান? আমার ছাওয়াল গুলান তো মানুষ হয়েছে অনেক। আমারে অট্টালিকায় রাখবো তো এই জন্য? বাড়িটা তো আপনার আব্বা। তাহলে আপনারা এই ঝুপড়ি ঘরে থাকেন কেন? সব জায়গায় সবার থাকনের অনুমতি না থাকে না বাহে বাজান। তুমি কয় বছর পর আইলা কও তো বাজান? জানি না আব্বা, হিসেব করতে আমার ভালো লাগে না। এতদিন কেন আসো নাই? আপনি আমারে তাড়াই দিচ্ছিলেন আব্বা, বলেছিলেন আর যেন বাড়িমুখো না হই। হ, আমি কইছিলাম। বাপের মুখের কদাটা রাখছো বাজান, মনের কথা শোনো নাই, রাখোও নাই। অত্যাচার সহ্য করার চাইতে দূরে গিয়ে একবেলা না খেয়ে থেকেও শান্তিতে ছিলাম আব্বা। হরে বাজান, ঠিকই করছস। দূরে গেছিলি দেইখাই বড় মানুষ হইতে পারছস। না হইলে তো এইখানে কামলা দিয়ে খাইতি। তোর ভাই গুলানরে দেখ, দুইটা ধামরা পোলা, ভালো ব্যবসা করে। বিয়া করতে না করতেই আমাগো বুড়া বুড়িরে পর কইরা দিছে। তাও ভালা যে বাড়ি থাইক্যা বাইর কইরা দেয় নাই। খাওনের পরনের সব কিছুই তো তাও দেয়। এই ঘরে ফ্যান নাই কেন আব্বা? আমাগো আবার ফ্যান লাগে নাই রে বাজান। আমরা হইলো বুড়া বুড়ি, আইজ আছি তো কাইল নাই। আমাগো ফ্যান না হইলেও চলবো, বলেই একটু মুচকি হাসার চেষ্টা করে সে। সকালে কি খাইছেন আব্বা? খাইছি মুড়ি চিড়া। অন্ধকারে হোঁচট খায় যেন রিজভী আহমেদ। তার বাবা সকালে মুড়ি চিড়া খেয়েছে। অথচ তার ভাইদের ঘরে তারা আসার পর ভালোমন্দ খাবার খেয়েছে। তার এক মুহূর্ত সময় লাগে না বুঝতে এখানে কি হচ্ছে বা হয়ে থাকে। তোমার মাইয়া দুইটা তো এক্কেবারে তোমার মতন হইছে।
তোমার বড় মাইয়ারে দেইখা আমি ১ম এ ভাবলাম তোমার মাই বুঝি আইছে। আমি তো অবাকই হইয়া গেছিলাম। অতটুকু বয়সেই তো তোমার মায়েরে আমি বিয়া কইরা আনছিলাম। ওরা কই সবাই? অগরে ডাকো। না থাক আমিই যাই। এই ঘরে আইলে তো সবার গরম লাগবো বলেই লাঠি হাতিতে ভর দিয়ে উঠানের দিকে পা বাড়ান আজমল হোসেন। রিজভী আহমেদও পেছন পেছন বের হয়ে আসে। বাইরের উঠানে অনেক মানুষ, সবাই তাদের আসার খবর শুনে তাদের দেখতে এসেছে। মায়া, সাবিহা আর সাব্বিরকে ঘিরে রেখেছে সবাই। সাগরিকা উঠানের এক কোণায় রান্নাঘরে সবার সাথে বসে আছে। রিজভী চুপি চুপি চলে আসে বাড়ির পিছনে, তাদের পারিবারিক কবরস্থানে, যেখানে তার দাদা দাদি, এক ফুপি আর তার দুঃখিনী মা শুয়ে আছে। চুপিসারে সে এসে বসে মায়ের কবরের সামনে। ইট দিয়ে বাঁধাই করে দেওয়া কবর, সময়ের ব্যবধানে আজ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো। তবুও সে চিনে কোনটা তার মায়ের কবর। ছোট্ট শিশুর ক্ষুধা লাগলে যেভাবে সে মায়ের কাছে হামাগুড়ি দিয়ে বসে পড়ে, রিজভীও সেভাবে বসে পড়ে তার মায়ের কবরের কাছে। তার ইচ্ছে করে আকাশ বাতাস কাঁপিয়ে কান্না করতে, কিন্তু সে পারে না। গলার কাছে এসে যেন আটকে যায় সব। সে চায় মা মা বলে চিৎকার করতে, কিন্তু সেটাও পারে না। কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে তার। কাঁদতে কাঁদতে মায়ের কবরের উপর শুয়ে পড়ে সে। কতক্ষণ সে এভাবে ছিল সে জানে না। তার হুঁশ ফিরে যখন সে অনুভব করে তার পিঠে কারো হাত পড়েছে। আতঙ্কিত হয়ে পিছনে ঘুরে দেখে মানুষটা সাগরিকা, তার সহধর্মিণী, যার মুখের দিকে তাকিয়ে সে তার অতীত আর দুঃখকে ভুলেছিল। সে উঠে আঁকড়ে ধরে তাকে। সাগরিকা হতভম্বের মতো তাকিয়ে থাকে তার দিকে। এত বছরের সংসার জীবনে তার স্বামীকে সে এতটা ভেঙে পড়তে কখনোই দেখেনি। সাগরিকার কাঁধে মাথা রেখে ঢুকরে কেঁদে ওঠে রিজভী। সাগরিকা তার মাথায় হাত বুলিয়ে দেয়। এর চাইতে বেশি আর কি বা করতে পারে সে? চাইলেও তো এর বেশি আর কিছুই করতে পারবে না। অতীতকে তো আর কোনোভাবেই বদলানো যাবে না, সে সাধ্য তো তার নেই। গ্রামে এসে সবচেয়ে বেশি যে কথা বলা শুরু করেছে সে সাবিহা। সে যেদিকে তাকাচ্ছে সব দিকেই যেন সৌন্দর্য খুঁজে পাচ্ছে সে। গাছের ডালে ডালে পাখির কলকাকলি, কত রঙের ফুল, কত ধরনের মানুষ, তারা যেন কোনো এক অনুষ্ঠানের মুখ্য অতিথি। সবাই তাদের দিকে তাকাচ্ছে যেন তারা দূর কোনো গ্রহ থেকে এসেছে। মায়ার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে পুকুর। এখানেই সে গোসল করতে চেয়েছে। বাড়ির পাশেই পুকুর হওয়ায় রিজভী পুকুরের পাশে এসে দাঁড়ায়, কারণ মায়া বা সাবিহা কেউই ভালোভাবে সাঁতার জানে না। সাব্বিরের অনুমতি মেলেনি পানিতে নামার, তাই সে ছুটে গিয়ে নিজের ব্যাগ থেকে কাগজের নৌকাগুলো নিয়ে এসে ভাসাচ্ছে। পুকুরের মাঝখানে কয়েকটি লাল শাপলা ফুলে ফুটে আছে। সাবিহা বারবার বাবার কাছে বায়না ধরে সেটা আনার। সে বলা মাত্রই তাদের পাশের বাড়ির মেয়েটা সাঁতরে গিয়ে নিয়ে এসেছে। সাবিহা এর আগে কখনোই পুকুরে গোসল করেনি। তাদের শহরে পুকুর থাকলেও সেখানে গোসল করার অবস্থা নেই। সেখানে এখানে এই স্বচ্ছ পানি দেখে সে যার পরনাই অবাক। তার ছোট্ট ছোট্ট চাচাতো ভাই বোনেরা তাদের পাশেই আছে। সবাই তাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু পাশের বাড়ির মেয়ে মরিয়মের সাথে ইতিমধ্যে খুব ভাব হয়ে গেছে সাবিহা আর মায়ার। মেয়েটার নাম মরিয়ম, কিন্তু এলাকার মানুষ তাকে মরিয়ম না ডেকে তাকে মইরম বলে। সাবিহার বেশ হাসি পায়, কিন্তু সে কিছু বলে না। মরিয়ম তাদের উৎসাহ দেখে বলে, তোমরা এই পুকুর দেইখা এমন করতাছো? আরো বড় পুকুর আছে, আরো আছে একটা নদী। এখন মেলা পানি সেইখানে, নৌকা চলে সেইখানে। সত্যিকারের নৌকা। ইস, আমি যদি নৌকায় ঘুরতে পারতাম। প্রবল উৎসাহ নিয়ে বলে সাবিহা। তুমি চড়বা? আমার ভাই তাইলে নৌকা নিয়ে আইব নে। মরিয়মের বোন পুকুরে ছিল, তার বয়স কত হবে, 11 কি 12। সাব্বিরের বয়সই হবে হয়তো। সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করে, ও তো ছোট, ও কি পারবে? ছেলেটার চোখ মুখ কেমন যেন হয়ে গেল, যেন খুব একটা অপমানজনক কথা বলেছে তাকে নিয়ে কেউ। মরিয়ম হেসে বলে, ওর কাছে এইডা ডাইল ভাত খাওয়ানোর সমান। চোখ লাল হয়ে গেছে সাবিহা আর মায়ার। জোর করে তাদের পানি থেকে তুলেছে সাগরিকা। এই গরমে এখন তারা ঠক ঠক করে কাঁপছে। উঠানে রোদ পোহাচ্ছে তারা। সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে রিজভী। সে গিয়েছিল এলাকার বাজারে টুকটাক কেনাকাটা করতে। আজমল সাহেব দেখলো সে জিনিসপত্রগুলোর মধ্যে সিলিং ফ্যানও আছে। চোখে পানি চলে আসে তার। সে জানে না তার চোখে কেন পানি আসলো, আনন্দে না কষ্টে। সাবিহা আর মায়াও বুঝলো কেন বাবা রাতের ট্রেনে বাড়ি এসেছে।
রিজভী উঠানে বসে বিশ্রাম নিচ্ছিল। মায়া আর সাবিহাকে নিজের ছোটবেলার গল্প বলছিল। তার ছোট ভাইদের বাচ্চাদের শহরের গল্প শোনাচ্ছিল। সাগরিকা এক গ্লাস ঠান্ডা পানি এনে দিলে সেটাই এক চুমুক দিতেই কোথা থেকে একটা মাঝবয়সী এক মহিলা এসে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবাও তাকে দুহাতে আগলে নিয়ে তাকে থামানোর চেষ্টা করলো। মায়াসহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। মহিলার পিছু পিছু একটা মেয়েও বাড়িতে ঢুকে। সাগরিকার দম প্রায় বন্ধ হয়ে আসছিল। কে এই মহিলা? হুট করে মহিলাটি রিজভীকে ছেড়ে বলল, তুমি না কইছিলা আমার জন্য চুড়ি কিনবার যাইতাছো? আমি তো তাই তোমারে যাইবার দিলাম। এত দেরি করলা কেন? তুমি আইলা না? আমি আর আমার জীবনে চুরিও পরলাম না। তুমি না কইছিলা তুমি তাড়াতাড়ি আইবা? এত দেরি কইরা আইলা কেন মিয়া ভাই?